স্বাগত বাংলাদেশ লাইভে। আপনাদের সঙ্গে আছে মামুনুর রশিদ। আগামী 5 মে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রথম ভোট। এর মধ্যে মেয়র হিসেবে আওয়ামী লীগ প্রার্থী খালিদুর রহমান টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে জমে উঠেছে প্রচারণা। প্রথমবার নির্বাচন হওয়ায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। 32 নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও নানা সংকট নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সৈয়দ নোমান। আর নোমান, নতুন নগরপিতা ও কাউন্সিলরদের কাছে এই ওয়ার্ডের মানুষের প্রত্যাশা কি? আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহের 32 নম্বর ওয়ার্ডে, যেটি আসলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নতুন অন্তর্ভুক্ত হয়েছে। একসময় চর নীলক্ষিয়া ইউনিয়নটি এখন আসলে ময়মনসিংহ 32 নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশনে রূপান্তর হয়েছে। এবং এই ওয়ার্ডে আসলে নতুন নতুন ওয়ার্ডে কিন্তু আসলে মানুষের সীমাহীন ভোগান্তি রয়েছে। ইউনিয়ন পরিষদ যেহেতু ছিল সেহেতু আসলে নগরীর কোনো সুবিধা তারা পায়নি। তো এবার তারা বুকে আশা জেগেছে যে আসলে কিছুটা তারা সুযোগ সুবিধা পেতে পারে। তো এই মুহূর্তে আসলে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি আসলে এই যে সড়কটির উপর দাঁড়িয়ে আছি, সড়কটি নিয়ে তাদের সীমাহীন ক্ষোভ রয়েছে। তারা বলছেন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা ছিল তারা আসলে এদিকে নজর দেয়নি। তবে এইবার ওয়ার্ড কাউন্সিলর পদে 15 জনের মতো প্রার্থী রয়েছেন যারা আসলে এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তো তাদের সবাইকে নিয়ে একটু আশা আকাঙ্ক্ষা রয়েছে। তারা চাচ্ছেন যে আসলে এই সিটি নির্বাচনে তারা প্রতিশ্রুতি দিবেন এবং যে প্রতিশ্রুতির বাস্তবায়ন করবেন। তো আমি আসলে একটু এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি যে এই ওয়ার্ডের যারা বাসিন্দা রয়েছেন তাদের সাথে আমরা একটু জানবো যে আসলে আপনারা এই ওয়ার্ডে কেমন বসবাস করছেন। রাস্তাঘাটের অবস্থা তো বেহাল দশা দেখছি আপনারা। রাস্তাঘাট খুব খারাপই। এনে রাস্তাঘাটের কথা এই বছর বড় আলোচনা করা হয়েছে। এইটার মধ্যে বৃষ্টি হইলে তো পেক হয়, এই দিক দিয়ে আর যাওয়ার মতো কায়দা নাই। তো চেয়ারম্যানরা দাঁড়াইছে যে যারা এরা বলতেছে এইবার করবো এই হালে চলতেছে। কতটুকু বিশ্বাস রাখতে পারছেন তাদের প্রতি যারা কাউন্সিলর পদপ্রার্থী হয়ে আপনাদের আশ্বাস দিচ্ছেন? তো আমরা বিশ্বাসের দিকে এইদিকে চলছে যে এইবার করবো, এটাই বিশ্বাস হইতেছে। তো কেমন প্রার্থী চাচ্ছেন? আপনার সাথে একটু কথা বলি, কেমন প্রার্থী চাচ্ছেন আপনারা? এটা কোনো বিশ্বাস নাই, এটা কোনো বিশ্বাস হয়ে আসছে না। প্রার্থীদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা তো বলতেই আছে যে এটা মনে হয় যে আপনার করার সম্ভাবনা বেশি আছে, কিন্তু আমরা শিওর দিই না। এটা মানে আপনারা বিশ্বাস রাখতে পারছেন না। ধন্যবাদ আপনাকে। আরেকজন আমাদের সাথে কথা হচ্ছিল কিছুক্ষণ আগেই, যিনি আমাদের আসলে বলছিলেন যে এই এলাকায় শিক্ষা ব্যবস্থার জন্য মানসম্মত কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই এবং শিক্ষা প্রতিষ্ঠানের দাবি জানাচ্ছেন একজন। তার সাথে একটু কথা বলবো। আপনাদের শিক্ষা ব্যবস্থা কি অবস্থা? আমাদের বৃহত্তর এই ময়মনসিংহ অঞ্চলের আমরা তো একটি ব্রিজের এই পারে সম্মুখ চর নীলক্ষিয়া চর ঈশ্বরদীর দিকে পড়ে গেছি। তো আমাদের সাথে সবচেয়ে বড় সংকটটা হলো ব্রিজের যে যানজট, এই যানজটের কারণে প্রায় সময় আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে প্রচণ্ড ধরনের সমস্যার সম্মুখীন হইতে। তো দীর্ঘ 25-30 বছরের মধ্যে এইখানে একটা প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই। এটা হলো এই ওয়ার্ড এই বিশেষ করে চর ঈশ্বরদীয়া চর অঞ্চলের জন্য একটা গুরুতর সমস্যা, যেখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নাই। যে এই বিষয়গুলো আমরা আশা করি যে নবনির্বাচিত মেয়র মহোদয় এবং নবনির্বাচিত কাউন্সিলর মহোদয়রা এই বিষয়গুলো নজরে রাখবেন। আর সবচেয়ে বড় বিষয়টি হলো যে আমাদের এলাকার যে রাস্তাটা, মূলত এই ঈশ্বরদীয়া অঞ্চলে ঢোকার জন্য সর্বপ্রথম ফার্স্ট প্রায়োরিটি রাস্তাটাই ছিল এইটা। আর এইটা বর্ষাকালে ঘর থেকে বের হওয়া এটা খুব কষ্টসাধ্য ব্যাপার। এলাকার ব্যবসায়ী ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়া খুব কঠিন ব্যাপার। তো আমরা আশা করবো যে নবনির্বাচিত প্রতিনিধিরা সর্বপ্রথম এই বিষয়টার দিকে নজর দিবেন, আর যা হওয়ার তাই খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনাকে। আসলে উনি বলছিলেন যে শিক্ষা ব্যবস্থার উপর একটু নবনির্বাচিতরা জোর দিবেন। আমি একটু আরেকজনের সাথে কথা বলতে চাচ্ছি, আপনার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই আপনাদের এলাকায় বাতির ব্যবস্থা কি আছে? রাতের বেলায় চলাচল কেমন করতে পারেন আপনারা? খুব ভালোই, বাতির কোনো সমস্যা নাই? এই মাঝে মাঝে লোডশেডিং হয় আর কি। সড়ক বাতি যেটি আছে সিটি কর্পোরেশন থেকে অথবা ইউনিয়ন পরিষদের বাতি তো এখনো হয় নাই, কারণ সিটির কর্পোরেশনের কাজ এখনো শুরু হয় নাই। তো শুরু হইলে ওই রাস্তার বাতিটা তো সব দেওয়া হবে আর কি। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে এই মানুষ যে প্রত্যাশা করছেন যে সিটি কর্পোরেশন অর্থাৎ ময়মনসিংহ যে আগে পুরাতন 21টি ওয়ার্ড যেটি আছে তারা যে সুযোগ সুবিধা পায়
ঠিক সেই সুযোগ সুবিধায় যেন তারা আসছে নির্বাচনের পর তার পায়, সেটি আশা করছেন। এই এলাকাটি কিন্তু আরেকটি বিশেষ গুরুত্ব বহন করছে। ময়মনসিংহ জুট মিল যেটি আছে সেটি কিন্তু এখানে অবস্থান, এই ওয়ার্ডে অবস্থিত, এবং আরেকটি পাওয়ার যে একটা প্লান্ট আছে অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সেটিও কিন্তু এখানে অবস্থিত। সব মিলে আসলে এই অঞ্চলটি ব্যবসায়িক দিক থেকেও একটি গুরুত্ব বহন করে এবং ফিশারি নির্ভর একটি এলাকা। যদিও ব্রহ্মপুত্র নদের ওপারে এটি, অর্থাৎ শহরের ওপারে এই আরেকটি যানজটের সমস্যা যেমনটি বলছিলেন। তো সব মিলে আসলে এলাকাবাসী চাচ্ছেন যে এই সিটি নির্বাচনের পর ওয়ার্ড কাউন্সিলর তারা যারা প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ সিটি নির্বাচন থেকে সর্বশেষ খোঁজখবর। ফিরতে চাই আপনার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈয়দ নোমান। সাভার ভাকুরতা সোলার মার্কেট এলাকায় বুড়িগঙ্গা নদীর শাখা খাল ভরাট করে বহুতল ভবন ও দোকানপাট নির্মাণ করেছে স্থানীয়রা। বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করতে ধারাবাহিক অভিযান চালাচ্ছে বিআরটিএ, কিন্তু এখানকার অবৈধ স্থাপনা উচ্ছেদে কেন এখনো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? ধন্যবাদ মামুন। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের ভাকুরতার সোলার মার্কেট এলাকায়। জানেন যে যেখানে দাঁড়িয়ে আছি এই এলাকাটা হচ্ছে রাজধানীর ঠিক যে বুড়িগঙ্গা নদী তার ঠিক শাখা খাল। এই খালটি আসলে আপনারা দেখছেন যে অসংখ্য দোকানপাট, এই যে আপনি যেখানে দাঁড়িয়ে আছি যে নাজমুল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যদিও আমরা পুরোপুরি আপনার কাছ থেকে বিষয়টি জানতে পারিনি, আমরা আবারও চেষ্টা করবো আপনার সাথে যোগাযোগের, জেনে নেব সেখানকার সবশেষ খবর। দর্শক, বাংলাদেশ লাইভের রিপোর্ট জেনেছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন বাংলাদেশ লাইভ। শরীয়তপুরের নড়িয়া উপজেলার নোয়াপাড়া চর আত্রারে 10 কেভি স্টেশন উদ্বোধন করা হচ্ছে আজ। এর মধ্য দিয়ে এই প্রত্যন্ত চরের মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন ঘটবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত জানাতে নড়িয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, এই বিদ্যুৎ স্টেশন চরের মানুষের জীবনযাত্রায় কি ধরনের প্রভাব ফেলবে, কি প্রত্যাশা করছেন স্থানীয়রা? মামুন, আমরা কিন্তু যেখানে এসেছি এটা কিন্তু খুবই দুর্গম একটি এলাকা এবং এখানকার যে অবস্থা সেখানে বিদ্যুতের কিন্তু পৌঁছানোর কঠিন ব্যাপার। সে বিদ্যুৎ কিন্তু এখানে আজকে স্থাপন হচ্ছে বিদ্যুতের 10 কেভি। একটু পরে উদ্বোধন করবেন মাননীয় উপমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের এরকম শামিল। আমরা তার সাথে কথা বলবো, তিনি কি বলেন। যে আপনার সাথে একটু কথা বলতে চাই মাননীয় মন্ত্রী মহোদয়, যে এত দুর্গম এলাকাতে আপনি কিভাবে শর্ট টাইমে আনলেন এটা? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী অঙ্গীকার ছিল বিদ্যুতের। মুন্না, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যদিও বা দুর্গম চর থেকে আপনি যুক্ত হয়েছিলেন, সেই কারণে আমরা সংযোগটি পরিপূর্ণভাবে স্থাপন করতে পারিনি এবং দর্শকদের দেখাতে পারিনি সেখানকার সার্বিক চিত্র। আমরা যেমনটা বলছিলাম যে কি আজ উদ্বোধন করা হচ্ছে নড়িয়া উপজেলার নোয়াপাড়া চর আত্রারে 10 কেভি স্টেশন বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হচ্ছে। আর এই বিদ্যুৎ কেন্দ্র এই দুর্গম এলাকায় মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলবে বলে অনেকে মনে করছেন। যেমনটা মনে করা হচ্ছিল, সরকার একটা লক্ষ্যমাত্রা ছিল, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার সরকারের একটি প্রতিশ্রুতি ছিল। সেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এবারও কিন্তু ধারাবাহিকভাবে সরকার কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে নড়িয়া উপজেলার দুর্গমচর নোয়াপাড়া চর আতারে। আমরা আবারও যেতে চাই সহকর্মী তৌফিক মাহমুদ বুনার কাছে, সেখানে আছেন পানি সম্পদ উপমন্ত্রী, তার সঙ্গে দেখি কি বলছেন তারা। এখানে নদী খুব কাছাকাছি, তখন আমরা সিদ্ধান্ত নিলাম সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে এখানে বিদ্যুৎ সংযোগ হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণেই, এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমার বন্ধু নসরুল হামিদ বিপুকে। আমি কৃতজ্ঞতা জানাই আরইবির চেয়ারম্যান সহ মুন্সিগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতি এবং এই যে আমার পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাননীয় সদস্য পরিকল্পনা প্ল্যানিং, উনিও এখানে উপস্থিত আছেন। তারা যে কত দ্রুত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে
দ্রুততার সাথে কাজ করেন, তারই একটা প্রমাণ হচ্ছে আজকে এই মাত্র 2.5 মাসের মধ্যে এক জেলার বিদ্যুৎ লাইন আরেক জেলায় ট্রান্সফার করে, সেখান থেকে সাবমেরিন কেবল দিয়ে, এবং একটি সাবস্টেশন হচ্ছে এখানে 10 মেগাওয়াটের। এখানে এই বিদ্যুৎ উৎপাদন হবে। এই বিদ্যুৎ শুধু চরাত্রা, নৌপাড়া, কাঁচিকাটা, কুণ্ডেরচর নয়, মতলবের 2টি ইউনিয়নে এবং আমরা মুন্সিগঞ্জেও এখান থেকে আমাদের উদ্বৃত্ত বিদ্যুৎ দিতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী সরকার যে ডিজিটাল সরকার সাধারণ মানুষের জন্য করে, এটা উদ্যোগী হচ্ছে তার বাস্তব প্রমাণ। এবং আপনি জেনে আরও খুশি হবেন, এই 3টি ইউনিয়ন খুবই নদী বাঙ্গল প্রবলিত এলাকা। আমাদের বামতির নড়িয়াকে নদী বাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 1150 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। নড়িয়া রক্ষা প্রকল্প দ্রুততার সাথে চলছে। এই 3টি ইউনিয়নকে রক্ষা করার জন্য প্রায় 600 কোটি টাকার প্রকল্পের নীতিগত অনুমোদন হয়েছে এবং সেটাও একনেকে পাশ হয়ে যাবে। চরাত্রা, নৌপাড়া, কাঁচিকাটাও বাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে। এবং আমি শুধু মনেই করি না, বিশ্বাসও করি, 2 বছর পরে 3য় বছরে বাংলাদেশের অনেক মানুষ এই প্রত্যন্ত অঞ্চল, তখন আর প্রত্যন্ত অঞ্চল থাকবে না, চরাত্রা, নৌপাড়া, কাঁচিকাটাকে দেখতে আসবে। এটা একটা পর্যটন স্পট হবে। বিদ্যুতের বাতি জ্বলার পাশাপাশি আপনি জানেন এখানে হাজার হাজার মন আলু হয়। আমরা উদ্যোগ নিয়ে রেখেছি, এখানে একটি কৃষি ব্যাংকের শাখা হচ্ছে এবং আমরা এখানে একটি হিমাগার করে দেব, আলু চাষিরা যাতে সহজেই এখানে আলু সংরক্ষণ করতে পারে। সব কিছু মিলিয়েই প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য একেবারে শেখ হাসিনার এবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার হচ্ছে গ্রাম হবে শহর। এই প্রত্যন্ত অঞ্চলকে শহরের নাগরিক সুবিধার জন্য যা যা করা দরকার আমরা তা করব। আজকে কষ্ট করে আপনারা ঢাকার থেকে এসেছেন, এই যে বালুর চর দিয়ে, শুনলে খুশি হবেন, আমরা 2.5 কোটি টাকা বরাদ্দ করেছি। ওই নওপাড়া থেকে চরাত্রা পর্যন্ত রাস্তার কাজ টেন্ডার হয়ে গিয়েছে। আপনি 6 মাস পরে এখানে পাকা রাস্তায় চলে আসতে পারবেন। এই কয়েকটি ইউনিয়নে আমরা বলেছি আগামী 2 বছরে আর কোনো বাঁশের সাঁকো থাকবে না, আর কোনো কাঠের পোল থাকবে না। আমরা পরিকল্পনা করে সেইভাবেই আগাচ্ছি। অর্থাৎ প্রত্যন্ত অঞ্চল, গ্রাম অঞ্চলকে নাগরিক সুবিধা দেওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। স্বাভাবিক বিদ্যুৎ তো এমনিই আসে ঘরে ঘরে, কিন্তু এই যে সাবমেরিন ক্যাবেলের মধ্যে দিয়ে আসা, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করি, আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করি, কারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মী। এলাকার লোকজন কবে নাগাদ বিদ্যুৎ পাবে এখান থেকে? সেপ্টেম্বরের মধ্যে পরিকল্পনা আছেন, এখানে প্ল্যানিং এখানে আছেন। উইদিন সেপ্টেম্বর এখানে প্রায় 200 কিলোমিটার বিদ্যুৎ, যেটা আমি জানি বিস্তারিত তারা এখানে দেখাবেন কি কি সুবিধা কবে নাগাদ হবে। সেপ্টেম্বরের মধ্যে এটা হয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে আমি এইটুকু জোর দিয়ে বলতে পারি, এবছরের বিজয় দিবস চরাত্রা, নওপাড়া, কাঁচিকাটা, কুণ্ডেরচরের প্রত্যেকটি মানুষ ঘরে ঘরে বিদ্যুতের বাতি নিয়ে পালন করবে। অর্থাৎ সর্বশেষ দেরি হলে ডিসেম্বর পর্যন্ত হতে পারে, কারণ প্রতিকূল অবস্থা, রাস্তাঘাট নাই। সেখানে আমরা পরিকল্পনা করেছি আমাদের কিন্তু আনতে হবে, আপনাকে কি বলে, খুঁটি আনতে হবে ফেরি দিয়ে। তো তড়িৎ করার জন্য যে যে করা দরকার আমরা করছি, বিস্তারিত পরিকল্পনা। আপনি এমপি হওয়ার আগে দেখেছি এখানে নদী ভাঙন নিয়ে খুব আপনি কাজ করেছেন, এখন বিদ্যুৎ, আগামীতে আর কি কাজ করছেন আপনার নড়িয়া নিয়ে? আমরা নড়িয়া, সমগ্র নড়িয়া, সখীপুর এবং শরীয়তপুরকে আমরা আগামী 2 বছরের পরিকল্পনা করেছি। আমি গতকালকেই নড়িয়া, এখানে আমার মাননীয় জেলা প্রশাসক আছেন, পুলিশ সুপার আছেন, সব দিক থেকে শরীয়তপুর জেলায় পদ্মা সেতু হয়ে যাচ্ছে। এই বছরেই পদ্মা সেতু হলে বাংলাদেশের প্রথম শ্রেণীর একটি জেলার মধ্যে শরীয়তপুর শহর হবে। 4 লেন রাস্তা হচ্ছে, আমরা রেল সংযোগ হবে। আমরা এই সরকারের মেয়াদের শেষ বছরে হচ্ছিল মেঘনা সেতু করব। চাঁদপুরেও আমরা রেল লাইন দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবো। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার সার্বিক উন্নয়নে আমরা একটা 2 বছরের পরিকল্পনা নিয়েছি। আমরা সব কাজগুলোই আমরা 5ম বছর লাগবে না, 4র্থ বছরেই আমরা এই সরকারের শেষ করব বলে পরিকল্পনা। মামুন তিনি কিন্তু বলছিলেন কিন্তু যে তার উন্নয়ন পরিকল্পনার একটি অংশ, এবং আগামী 2 বছর সামনে রেখে তিনি কিন্তু পুরো শরীয়তপুরকে একটি উন্নত জেলা হিসেবে তিনি গড়ে তুলতে চান। তো সব কিছু মিলে আমার সেখানে সর্বশেষ মামুন। মুন্না, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে নড়িয়া উপজেলার চর নওয়াপাড়া আত্মার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌফিক মাহমুদ ভুঁইয়া। আর এই ছিল আজকের বাংলাদেশ লাইভের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।